আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকোনমিক্স অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ে গত ক্লাসে আমরা পড়েছিলাম মোট উপযোগ কাকে বলে, মোট উপযোগের সংজ্ঞা, প্রান্তিক উপযোগের সংজ্ঞা এবং মোট উপযোগ রেখা অঙ্কন। আমরা একই সূচি দিয়ে আজকে আমরা প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব। তো গত ক্লাসে আমরা মোট উপযোগের মান দেয়া ছিল, আমরা রেখা অঙ্কন করে ফেলেছি, অর্থাৎ মান দেয়া থাকলে আমরা খুব ইজিলি রেখা অঙ্কন করতে পারবো। এখন এখানে প্রশ্নে বলা হয়েছে যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, কিন্তু আমার প্রান্তিক উপযোগের মান দেয়া নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে প্রান্তিক উপযোগের মানটা বের করতে হবে। তো এখানে দেয়া আছে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, কিন্তু প্রান্তিক উপযোগের মান দেয়া নাই। তাহলে আমরা প্রান্তিক উপযোগের মানটা আগে বের করতে হবে, তারপর আমাদের রেখা অঙ্কন করতে হবে। তো প্রান্তিক উপযোগের মানটা আমরা কিভাবে বের করব? যে কোনো প্রান্তিকের মান আমরা একই নিয়মে বের করব, অর্থাৎ প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক উৎপাদন সবকিছুর মান আমরা একইভাবে বের করব। অর্থাৎ প্রান্তিক মান বের করার সিস্টেম হচ্ছে মুঠে যা আছে প্রথম একক, অর্থাৎ মোট উপযোগ প্রথমে যা আছে তাই হবে, তারপরে আমরা নিচেরটা থেকে উপরেরটা মাইনাস দিব। 9 থেকে 5 গেলে 4, তারপরে 12 থেকে 9 গেলে 3, তারপরে 14 থেকে 12 গেলে 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম প্রান্তিক উপযোগের মান। এখানে আরেকটা কথা বলি, যদি এখানে প্রশ্ন আসতো যে মোট উপযোগ রেখা অঙ্কন করো, কিন্তু মান দেয়া থাকতো না, মান থাকতো প্রান্তিক উপযোগের, তাহলে আমরা মোট উপযোগের মানটা আমরা কিভাবে বের করতাম? দেখো, মোট প্রান্তিক উপযোগ থেকে মোট বের করার সিস্টেমটা হচ্ছে প্রথমে আমরা মোট থেকে যখন প্রান্তিক বের করি প্রথম এককে যা আছে তাই লিখি এবং পরে নিচেরটা থেকে বিয়োগ করি। কিন্তু প্রান্তিক থেকে যখন আমরা মোট বের করব তখন আমরা কি করব? প্রথমে যা আছে তাই থাকবে, পরে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা আমরা কি করব? যোগ করব। আগে যেহেতু বিয়োগ করেছি এখন যোগ করব। 5 আর 4 হচ্ছে 9, তারপরে আমরা এই যে এইভাবে 9 এর সাথে 3 যোগ দিব 12, 12 সাথে 2 যোগ দিব 14। এভাবে আমরা প্রান্তিক থেকে মোট মানটা বের করব। এখন দেখো, আমরা আগের মতোই, অর্থাৎ আগে আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম ঠিক একইভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করব। এখানে আমরা কি করব? যে আমি বলেছিলাম যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয়। তাহলে প্রান্তিক মানটা আমাদের, প্রান্তিক উপযোগের মানটা আমাদের লম্ব অক্ষে হবে, আর ভোগের এককটা হবে আমাদের ভূমি অক্ষে। তো এখন ভোগের একক যদি ভূমি অক্ষে হয় তাহলে আমাদের কয়টা আছে? 4টা। 1 2 3 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তারপরে আছে আমাদের এখানে, আমরা ভোগের এককটা একটু নিচে লিখি, ভোগের একক। তারপরে এখানে আমাদের আছে প্রান্তিক উপযোগের সর্বোচ্চ মান 5, তাহলে আমরা 1 করে নিতে পারি। 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন দেখো, প্রথম এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 5 ইউটিল বা 5 একক, আমরা এখানে বিন্দুর নাম দিলাম এ। দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল, এটাকে নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম বি। তৃতীয় এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 3 ইউটিল, এটাকে দিলাম সি। চতুর্থ এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 2 ইউটিল, এইটাকে আমরা দিলাম ডি। এখন আমরা এই এ বি সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা বা মার্জিনাল ইউটিলিটি রেখা। এখন আমরা ঠিক আগের মতোই, আমি বারবার কিন্তু বর্ণনা আমি চেঞ্জ করি না, জাস্ট যে কথাটা আসে বা যে টপিকসটা আসে এটাই আমি বলি, কিন্তু আমার বর্ণনার ধরন কিন্তু সবসময় একই থাকে। আমরা ঠিক এটাতেও বলবো, উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে
ভুগের একক এবং ও ওয়াই লম্বকে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে বা ধরা হয়েছে। প্রথম একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ 5 একক বা 5 ইউটিল যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে 4, 3 ও 2 হয় যা বি, সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ, বি, সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা। অর্থাৎ আমরা একটা সূচি থেকে কিভাবে মোট উপযোগ বের করব, কিভাবে প্রান্তিক উপযোগ বের করব এবং কিভাবে মোট উপযোগ রেখা অঙ্কন করব এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব সেটা আমরা শিখলাম। তারপরে আমরা যেটা পড়ব যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আমাদের পরীক্ষায় যদি আসে যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে আমরা সেটা কিভাবে ব্যাখ্যা করব। এখানে আমরা একটা সূচি দেখতে পাচ্ছি, সেই সূচিতে দ্রব্যের একক দেয়া আছে, মোট উপযোগ দেয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে, এটা ঘ নাম্বারের প্রশ্ন অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন, যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো। এর আগে আমরা মোট উপযোগের চিত্র অঙ্কন শিখেছি, প্রান্তিক উপযোগের চিত্র অঙ্কন করা শিখেছি এবং কিভাবে সেটা বের করতে হবে সেটা জানি। এখন আমরা দুটার মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। তো এখানে আমাদের যেহেতু শুধু মোট উপযোগের মানটা দেয়া আছে এবং প্রশ্নে যেহেতু বলেছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে আমাকে আগে প্রান্তিক উপযোগের মানটা বের করতে হবে, তারপর আমাকে সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তো প্রান্তিক উপযোগের মানটা কিভাবে আমরা বের করব, আমরা আগে যেভাবে বলেছিলাম যে প্রান্তিক উপযোগ বের করার নিয়ম একই, প্রথম এককে যা আছে তাই হবে, তারপরে আমরা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ দিব। 8 থেকে 10 চলে গেলে হচ্ছে আমাদের 2 থাকে, 12 থেকে 10 গেলে 2, 12 থেকে 12 গেলে 0, 10 থেকে 12 গেলে -2। অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম প্রান্তিক উপযোগের মান কত বের হয়। এখন আমরা দেখব আমাদের এখানে বলছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো। এই সম্পর্কে কিন্তু কোনো চিত্রের কথা বলেনি, শুধু সম্পর্কের কথা বলছে। যদি চিত্রের কথা উল্লেখ না থাকে আমরা চিত্রের সাহায্যে সম্পর্কের আমাদের প্রয়োজন নাই, কারণ যেহেতু একই চিত্রে দুইটা রেখা অঙ্কন করতে হয় সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা সূচির সাহায্যেই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কটা ব্যাখ্যা করব। তো যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, আমরা দেয়া আছে দিয়ে সূচিটা তুলব এবং প্রান্তিক উপযোগটা বের করব, তারপর আমরা মোট উপযোগের সংজ্ঞাটা বলবো এবং প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা বলবো। সংজ্ঞাটা লিখার পরে তারপর আমরা বলবো নিম্নে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা হলো। অর্থাৎ প্রথম একক দ্রব্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এই সূচিতে যা দেখতে পাবো তাই কিন্তু আমরা ব্যাখ্যা করব। এই সূচিতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম একক দ্রব্য ভোগের ফলে আমরা 4টা পয়েন্টে কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। প্রথম পয়েন্টে হবে প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান, অর্থাৎ 8 একক। আমরা প্রথম একক দ্রব্য যখন ভোগ করি তখন মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ পরস্পর সমান, অর্থাৎ 8 একক। তারপরে আছে দ্রব্য ভোগের একক যতই বাড়বে মোট উপযোগও বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাবে। অর্থাৎ এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় একক দ্রব্য ভোগের ফলে আমার মোট উপযোগ বাড়ছে ঠিকই, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। তারপরে আমরা যেটা লিখব যে এখানে চতুর্থ একক দ্রব্য, আমরা এরপরে যে পয়েন্টটা নিব সেটা যে চতুর্থ একক দ্রব্যই হবে সেটা কিন্তু না। তারপরের পয়েন্টটা এমন জায়গা নিতে হবে যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় এবং প্রান্তিক উপযোগ 0 হয়। আমরা জানি মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়। তো সেই ক্ষেত্রে
এখানেও কিন্তু মোট উপযোগ 12 সর্বোচ্চ, কিন্তু আমরা এই পয়েন্টটা নিতে পারছি না এই কারণ এখানে প্রান্তিক উপযোগ 0 না, এখানে প্রান্তিক উপযোগ 2 দেয়া আছে। তাই আমরা বলবো কি যে এরপরে অর্থাৎ চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ সর্বোচ্চ অর্থাৎ 12 একক এবং প্রান্তিক উপযোগ 0। তারপরে যদি আমরা আরো ভোগের পরিমাণ বাড়াই তাহলে অর্থাৎ পঞ্চম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ কি হয়ে যায়, কমে যায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। এই 4টা পয়েন্টের মাধ্যমে আমাদের কোয়েশ্চেন কিন্তু আমরা আনসার শেষ হয়ে যাবে। প্রথমে আমরা কি দিব আবারও আমি বলি, আমরা দেওয়া আছে দিয়ে সূচিটা উঠাবো, প্রান্তিক উপযোগের মানটা বের করব, তারপরে আমরা মোট উপযোগের সংজ্ঞাটা লিখবো। আমার 4-এর মধ্যে 4 পেতে হলে আমার কোয়েশ্চেনকে আমি যত বেশি মোটিভেশন করব বা যত বেশি গুছিয়ে লিখব তত বেশি আমার মার্কস ভালো আসবে। তারপরে আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা লিখব, তারপর আমরা লিখব নিম্নে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা হলো। প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান অর্থাৎ 8 একক। দ্রব্য ভোগের একক যতই বাড়ে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে যায়। তারপর আমরা বলবো চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ সর্বোচ্চ এবং প্রান্তিক উপযোগ 0। এরপরে যদি আমরা ভোগের পরিমাণ বাড়াই তাহলে মোট উপযোগ কমে যায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। এই কোয়েশ্চেনটা আমাদের বোর্ডের জন্য এবং আমাদের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রতি বছরই যদি এই বছর না আসে পরের বছর এই কোয়েশ্চেনটা এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আসে। তো আমি আশা করছি তোমাদের এখানে আর বুঝতে কোনো সমস্যা হবে না, এবং আশা করছি যেহেতু আমরা ইতিমধ্যে কয়েকটি চিত্র অঙ্কন করে ফেলেছি অর্থাৎ চিত্র অঙ্কনও তোমাদের কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা ভূমি অক্ষে কি ধরবো, লম্ব অক্ষে কি ধরবো সেটা নিয়ে তোমাদের হয়তোবা কনফিউশন আর না থাকারই কথা, এবং আমরা কিভাবে মানটা ধরবো সেটাও তোমরা ইতিমধ্যেই শিখে গিয়েছো। তো আশা করছি ইনশাল্লাহ আমি আবারও নতুন একটি টপিকস নিয়ে অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আমি আবারও নতুন ক্লাসে চলে আসব। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবে যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আমিও আমার সকল শিক্ষার্থীদের জন্য আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ তোমাদেরকে এই প্রতিকূল পরিবেশে তোমাদেরকে সুস্থ রাখুক এবং তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট নিয়ে আমাদের কলেজ থেকে বের হতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।